চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি, মানে একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপি তে এসছেন। নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা, এমন কিছু বিষয় যে বিষয়গুলো থেকে আপনি বেরোতে চান। আসলে বিষয় মানে যেটা জীবনের সঙ্গে আমরা যুক্ত করতে চাই, কিন্তু আমাদের এই বিষয়গুলো জীবন থেকে আমরা বিয়োগ করতে চাই। অর্থাৎ আপনার ব্যথার সমস্যা, আপনার সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা, বা আপনার কোলেস্টেরলের সমস্যা, আপনার পেটের সমস্যা, বা যে কোনো জায়গায় আপনার অস্থির সমস্যা, এই সব কিছুকে আপনি বিয়োগ করতে চান আপনার জীবন থেকে, আর যোগ করতে চান আনন্দ, খুশি, পরিবারের মানুষের সাথে সময় কাটানো, এই ভালো দিকগুলোকে। এনবিপির প্রত্যেকজন চিকিৎসক চান আপনাকে ভালো কিছু উপহার দিতে। ভালোভাবে বাঁচুন আপনি, আনন্দে থাকুন আপনি। আর আপনার দুশ্চিন্তা, অর্থাৎ আপনার স্বাস্থ্য নিয়ে যদি দুশ্চিন্তা থাকে, তার দায়িত্ব অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সম্পূর্ণভাবে আপনাকে ভালো করার, তাও আবার সারা জীবন মেডিসিন না খাইয়ে, তাও আবার কোন রকমের ইনজেকশন বা স্টেরয়েড বা অপারেশনের সহযোগিতা না নিয়ে সম্পূর্ণভাবে আপনি ভালো হতে পারেন, একেবারে আপনি ভালো থাকতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে আমাকে কোনো একটি প্যাথির চিকিৎসক বলে দিয়েছেন, আর কিছু করার নেই, তো আপনার জন্য দায়িত্ব আমাদের এত দূর ছিল, বা আপনাকে ইনজেকশন নিতে হবে, আপনাকে অপারেশন করতে হবে, যে কথাগুলো শুনে আপনি হয়তো ভীত, সন্ত্রস্ত এবং আপনি সংশয় প্রকাশ করছেন, তবে কি চিরতরে আমি ভালো হব? সেখানে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। অবশ্যই আপনি ভালো হবেন, ভালো হওয়ার পুরোপুরি অধিকার কিন্তু আপনার রয়েছে, এবং তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। আজকে ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি রয়েছেন আপনারা সরাসরি কথা বলতে পারেন, কথা বলে আপনাদের প্রশ্ন জানাতে পারেন, এবং অবশ্যই তার সমাধানটাও বুঝে নিতে পারেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা। আপনাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি গাউট। গাউটের নাম আমরা প্রত্যেকেই শুনেছি, অনেকেই শুনেছি, অনেকেই জানি, অনেকে হয়তো ঠিকঠাক ভাবে জানি না। অনেকে জানি না সঠিক ট্রিটমেন্ট কি রয়েছে, সব আলোচনাই করব, ধীরে সুস্থে আলোচনা করব। একেবারে প্রথমে জানতে চাইবো গাউট প্রবলেমটা কি ম্যাডাম, এবং কেন এটার সূত্রপাত, মানে কেন আসে আমাদের জীবনে? গাউট বা যেটাকে আমরা আয়ুর্বেদে রক্তবাত বলে থাকি, বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সেটা আপনার যে স্পেশালি যেটা দেখা যায় আপনার যে বিগ টো, মানে আপনার পায়ের বুড়ো আঙ্গুল যেখানে রয়েছে, সেখানে আপনার একটু ব্যথা হওয়া বা সোয়েলিং হওয়া, গোড়ালিতে ব্যথা হওয়া বা সোয়েলিং হওয়া, বা আপনার যে আঙ্গুলের মধ্যে বা কবজির মধ্যে আপনার ব্যথা, সোয়েলিং, এগুলো আপনার কিছু কিছু যদি ডেভেলপ করে আপনার শরীরের মধ্যে, সেটা হচ্ছে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে অতিরিক্ত বেশি থাকার জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে। আর একেই গাউট বলা হয় বা বাতরক্ত
বলা হয়। এবার এই ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে কিন্তু উৎপন্ন হচ্ছে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? প্রোটিন থেকে উৎপন্ন হচ্ছে। আমরা যে প্রত্যেকদিন যে খাবার খাচ্ছি, যদি অত্যাধিক পরিমাণ যদি আমরা প্রোটিন যদি কনজাম করি, সেই প্রোটিন থেকেই কিন্তু পিউরিন উৎপন্ন হয়, আর পিউরিন থেকে কিন্তু ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। প্রোটিনটাকে ভাঙার কাজ করে কিডনি। কিডনি যদি সঠিকভাবে না ভাঙতে পারে, আপনার শরীরের মধ্যে পিউরিনের মাত্রাটা বাড়তে থাকবে, আর পিউরিন থেকে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বা ইউরিটারি ক্রিস্টাল যেগুলো বলা হয় সেগুলো উৎপন্ন হয়। আর সেগুলো আপনার যে শরীরের স্মল জয়েন্টস, বেসিক্যালি আপনার পায়ের গোড়ালি বা পায়ের বিগ টো, মানে যে বুড়ো আঙ্গুল রয়েছে, তার মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা দেয়। এখানে আপনার ব্যথা হওয়া বা ফুলে যাওয়া, হালকা রেডনেস ভাব, এগুলো আপনার মধ্যে কিন্তু ডেভেলপ করতে পারে, এগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। অনেকেই দেখবেন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি পা মেঝেতে ফেলছেন, আপনার হয়তো পায়ে ব্যথা হচ্ছে বা হাতগুলো আপনার খুব আড়ষ্ট বলে মনে হচ্ছে, সেটাও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে বাড়ার কিন্তু একটা লক্ষণ হতে পারে। যদি এরকম কারোর ফিল হয় যে আপনার সকালে উঠে পায়ে ব্যথা থাকে, আস্তে আস্তে আপনার সেই ব্যথাটা কমে যাচ্ছে, আপনি একটু যদি সম্ভব হয় আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা একবার চেক করুন রক্ত পরীক্ষার মাধ্যমে। তার পাশাপাশি আপনি ভিটামিন ডি টেস্টও করতে পারেন, কারণ ভিটামিন ডি কম থাকলেও এরকম কিছুটা আপনার সিমটমস দেখা দিতে পারে। তো কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। আর এই ইউরিক অ্যাসিডের মাত্রা যাতে আপনার শরীরে বেড়ে না যায়, তার জন্য যেটা করা প্রয়োজন, প্রোটিনের মাত্রাটা আপনার মধ্যে একটু কম নয়, পর্যাপ্ত পরিমাণ প্রোটিনের মাত্রা হতে হবে। কতটা পরিমাণ আপনার শরীরে প্রোটিনের প্রয়োজন রয়েছে আগে আপনাকে সেটা বুঝতে হবে, সেরকম ভাবে প্রোটিন ইনটেক করতে হবে। তাহলে আপনার এই পরবর্তী সময় শুধুমাত্র ইউরিক অ্যাসিড বাড়ার মতো সমস্যা নয়, আপনার কিডনির সমস্যাও কিন্তু আসবে না, কারণ কিডনিরও কিন্তু কিছু সমস্যা আপনার অত্যাধিক প্রোটিন কনজাম করার জন্য কিন্তু আপনার হতে পারে। একদম। তাহলে আজকে গাউট নিয়ে আমরা কথা বলছি, যাদের সত্যি এই ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ মনে করছেন যে ইউরিক অ্যাসিডের আপনার প্রবণতা বাড়ছে বা এই ধরনের ব্যথা বেদনার সমস্যা আপনার সত্যি সকাল করে হচ্ছে, তাহলে কি করবেন? শুধুমাত্র অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই অনুষ্ঠান তো মনোযোগ সহকারে শুনবেন, অনুষ্ঠান আপনার জন্য, কিন্তু এই অনুষ্ঠানটা আপনার শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য নয়, আপনাকে ভালো করার জন্য। আর আপনি যদি সুস্থ হতে চান, যোগাযোগ করতে হবে। তবে একটু ম্যাডামের থেকে আমরা অল্প অল্প করে সবটা জেনে নেবো, কারণ জানার কোনো শেষ নেই এবং জানার ইচ্ছেটা এবং জানার প্রয়োজনটা আমাদের প্রত্যেকের রয়েছে। ইউরিক অ্যাসিড কেন শরীরে বৃদ্ধি পাচ্ছে এবং কি করলে ইউরিক অ্যাসিডের মাত্রাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি ম্যাডাম, সেটা একটু শুনবো। যেটা বললাম যে ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে, আপনি তো আর আলাদা করে ইউরিক অ্যাসিড আপনি আর খাচ্ছেন না যে আপনার শরীরে সেটা বেড়ে যাবে। আপনার শরীরে যে প্রোটিন যেটা আপনি ইনটেক করছেন, তার থেকে আপনার ইউরিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে। তো প্রোটিনের মাত্রাটা পর্যাপ্ত পরিমাণ আপনার শরীরের মধ্যে হতে হবে। কম হলেও অবশ্যই সমস্যা রয়েছে। প্রোটিনের মাত্রা আপনার শরীরের মধ্যে যদি কম থাকে, তাহলে আপনার মাসেল বিল্ড আপ হতে আপনার প্রবলেম হবে, বা আপনার যে সেলগুলো, যে কোষগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে, সেগুলো পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাবে না, সেল ডেভেলপমেন্ট হওয়া আপনার শরীরের মধ্যে বন্ধ হয়ে যাবে। প্রোটিন যদি অতিরিক্ত পরিমাণ আপনি যদি কনজাম করছেন, যতটা আপনার ধরুন সারাদিনে আপনার 100 গ্রাম প্রোটিনের প্রয়োজন রয়েছে, সেখানে আপনি 200 গ্রাম 250 গ্রাম প্রোটিন আপনি প্রত্যেকদিন ইনটেক করছেন, তার থেকেও কিন্তু আপনার কিডনির উপর একটা খারাপ এফেক্ট পড়বে। ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার শরীরের মধ্যে বাড়বে, আপনার কিডনি আস্তে আস্তে কাজ করার যে ক্ষমতাটা, কিডনির যে ফাংশন, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কমে যাবে। বন্ধ হয়ে যাবে আমি বলবো না, কিন্তু কমে যাবে। তার থেকে কিন্তু আপনার কিডনির আরো অন্যান্য সমস্যা সৃষ্টি হবে। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সেটা আপনার কিন্তু শরীরে যেমন আপনার ব্যথাগুলো সৃষ্টি করবে, তার পাশাপাশি কিন্তু আপনার ইউরিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার হয়তো ইউরিন টেস্ট করলে দেখবেন যে ক্রিস্টাল ফর্মেশন আপনার ইউরিনের সাথে বেরোচ্ছে। তো সেটাও কিন্তু একটা আপনার প্রবলেম হতে পারে। তার জন্য আপনার প্রত্যেকটা জিনিসই পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীরে প্রয়োজন। বেশি হলে যেরকম সমস্যা রয়েছে, কম হলেও কিন্তু সমস্যা রয়েছে। অনেকে হয়তো ভাবে যে ঠিক আছে, প্রোটিন আমি কম করে খেলে, আমার বেশি করে খেলে যদি প্রবলেম হয় তাহলে আমি খাবো না বা কম খাবো, কিন্তু না খেলেও কিন্তু আপনার শরীরের মধ্যে আপনার সমস্যা আসতে পারে। প্রোটিন রিচ সোর্স শুধুমাত্র এরকম নয় যে ননভেজ খেলে আপনার প্রোটিন আপনার শরীরের মধ্যে আসবে, ভেজের মধ্যেও রয়েছে, আপনার ডালের মধ্যে রয়েছে, সয়াবিনের রয়েছে, সেখান থেকে আপনার প্রোটিনের মাত্রা কিন্তু আপনার শরীরের মধ্যে আসতে পারে। কিন্তু সেটাই আপনাকে, আপনার কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটো আপনাকে কিন্তু মেজারটা আপনাকে বুঝতে হবে যে কতটা আপনার শরীরের জন্য প্রয়োজন। একদম। তবে মাঝে মধ্যে এটা আমাদের জন্য বেশ টেনশন হয়ে যায়, তাহলে খাবো কতটা পরিমাণে, ঠিক কতটা প্রোটিন আমি খাবো, বা যে পরিমাণ খাচ্ছি সেটা কি যথেষ্ট, নাকি সেটা আমি অত্যাধিক মাত্রায় খেয়ে ফেলছি। এই সবকিছু বুঝে নেওয়ার জন্য কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনার শরীরে সত্যি এই ইউরিক অ্যাসিডের মাত্রা সঠিক জায়গায় আছে কিনা
আর যদি সেটা বেশি বা কম হয় তাহলে সেটা কেন এবং তার জন্য আপনাকে কতটা আহার প্রয়োজন সবটাই আপনি জেনে যেতে পারবেন। অর্থাৎ বেশি চিন্তা করবেন না, টেনশন নেবেন না, কারণ আপনার জন্য চিন্তা করার জন্য কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে ভুলবেন না, যাচ্ছে কিন্তু হেল্প লাইন বলে নাম্বার, সেই নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, আর চট করে রোগকে ফেলে না রেখে পুষে না রেখে যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করছেন? হাঁটুর সমস্যা। বলুন, কতদিনের সমস্যা? কোন ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, কমছে না। ডাক্তার ওষুধ দিয়েছেন, ওষুধে কমছে না। আচ্ছা বেশ। তো হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন আপনি? এক্সরে করেছিলাম, এক্সরেতে কোনো রিপোর্ট কিছু সেরকম বেরোয়নি। রিপোর্টে সেরকম কিছু বেরোয়নি, তারপর আপনার হাঁটু ব্যথা রয়েছে? ব্যথা হাঁটু, মানে যখন সিঁড়ি দিয়ে আপনি আপ ডাউন করবেন, বাড়ি থেকে দোতলা তিনতলা উঠেছে, বড় প্রবলেম হয়, মানে বড় ভুগছি। আমি আয়ুর্বেদিক ওষুধ খুব ইন্টারেস্টেড জানি না, আর আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছিলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আচ্ছা বেশ, দেখুন খুব ইচ্ছা যদি আমার এটা ঠিক হয়ে যায় তো বলে শুনুন। আচ্ছা আপনার দেখুন, আপনি যেটা বললেন যে আপনার হাঁটুর এক্সরে আপনার করা হয়েছে, কিন্তু এক্সরেতে আপনার সেরকম কোনো সমস্যা নেই। তো এক্সরেতে যদি সমস্যা নেই তাহলে তো আর আপনার তো শুধু শুধু আর এমনিতে আপনার ব্যথা হচ্ছে না। তো হাঁটু এক্সরে ছাড়াও কিছু ব্লাড টেস্ট রয়েছে, যার থেকে আপনার হাঁটুতে কেন ব্যথা হচ্ছে সেটা বোঝা যাবে। আপনার ধরুন এনটিসিসিপি, সিআরপি, ইউরিক অ্যাসিড বা আপনার আরএফ, একটা অনেক ধরনের এরকম ব্লাড টেস্ট রয়েছে, যার থেকে আপনার শরীরের মধ্যে ব্যথাটা কেন হচ্ছে সেটা বোঝা যেতে পারে। তো যদি আপনার হাঁটুর এক্সরে যদি কিছু না আসে তো খুব ভালো কথা, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু একটুখানি সাবধান থাকতে হবে। একটু আপনার সিঁড়ি ওঠানামা করাটা একটু কম করুন, বা পা ভাঁজ করাটা আপনি কম করুন। বেশি চলাফেরা করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এগুলো আপনাকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আর আপনাকে বলবো যে যদি আপনি মনে করেন যে না এর একটা চিকিৎসা করার প্রয়োজন রয়েছে বা জানার প্রয়োজন রয়েছে, যে আপনার যদি হাঁটুতে কোনো সমস্যা না থেকে থাকে এক্সরেতে, তাহলে কোথায় সমস্যা, কি সমস্যা, তাহলে আপনি কিন্তু একটু আমাদের চেম্বারে যোগাযোগ করতে পারেন। একটু হেল্পলাইন নম্বরে ফোন করে একটু যোগাযোগ করুন, জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, কখন আর কবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একবারই শুধু দেখা করলে আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। আপাতত আপনি যেটা করতে পারেন, একটু গরম সেক দিন, আপনার হাঁটুর মধ্যে একটু শুকনো গরম সেক দিন, আপনি একটু ব্যথাটার থেকে একটু আপনি আরাম পাবেন। তাহলে একদম সব প্যাথের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, সব প্যাথে আমাদের জন্য কিছুটা কিছু করে, কিন্তু যদি মনে হয় আপনি এমন কোনো প্যাথিতে এমন কোনো চিকিৎসকের কাছে রয়েছেন যেখান থেকে আপনি মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, আপনি যে মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিন সেভাবে আপনার জন্য কাজ করছে না, বা মেডিসিন বন্ধ করে দিলে আপনার সমস্যা দ্বিগুণ বা তিন গুণ আকারে ফেরত আসছে আপনার কাছে, তাহলে কিন্তু বলবো একটু পরিবর্তন আনতে পারেন। আপনি একটু পরিবর্তন করে আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসতে পারেন, বা আপনার পরিচিত মানুষরা যদি এনবিপিতে আসেন তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন সত্যি তারা কতটা স্যাটিসফাইড। যদি আপনি তাদের প্রশ্নের উত্তরে আনন্দ উপভোগ করেন এবং আপনার মনে হয় যে হ্যাঁ আমিও ভালো হবে, কনফিডেন্সটা আপনার বাড়ে, তাহলে যোগাযোগ কিন্তু করতেই পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা অবশ্যই চেম্বারের বিষয়ে আলোচনা করব, যে কোথায় কোথায় চেম্বার রয়েছে, আপনি কিভাবে যোগাযোগ করবেন সবটা জানিয়ে দেবো। তবে সব থেকে ভালো হয় যদি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেন, অতি সহজে আপনি কিন্তু চেম্বার সম্পর্কে জেনে নিতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা, গলা বসে গিয়েছে, এটাই সমস্যা হচ্ছে। বেশ। গলা বসে গেছে, দেখুন এখন ঠান্ডার সময় রয়েছে, হঠাৎ করে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে, হয়তো আপনার চট করে হয়তো ঠান্ডা লেগে গেছে, তার জন্য আপনার একটু গলার সমস্যা হচ্ছে। একটু আপনি গরম জল দিয়ে গার্গল করুন, আর একটুখানি আপনি গরম জলের ভাপ নিন, একটা বাটির মধ্যে একটু গরম জল করুন, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটা একটু ভাপ নিন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলি। একটু গরম জলের ভাপটা নিন, সেটা মুখ দিয়েও নেবেন, নাক দিয়েও নেবেন, আর একটু গরম জলের মধ্যে নুন দিয়ে সেটা দিয়ে আপনি একটু গার্গল করুন। আর চেষ্টা করবেন যাতে আপনার কান দিয়ে ঠান্ডা হাওয়া না লাগে। গলায় আপনি কোনো সুতির কাপড় বা মাফলার যাই হোক একটু গলার মধ্যে আপনি একটু জড়িয়ে রাখুন, যাতে গলায় আপনার ঠান্ডা না লাগে। একটু 2-4 দিন একটু এরকম আপনি করে দেখুন, যদি এর থেকে আপনার ঠিক হয়ে যায় খুব ভালো। যদি তারপরেও দেখছেন যে না আপনার সেম এরকম গলার সমস্যাটা রয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আপনি বারাসাত থেকে ফোন করছেন, আমার মনে হচ্ছে আপনার মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাদের মধ্যমগ্রাম চেম্বার হয়, আপনি চাইলে সেখানে এসেও দেখা করতে পারেন। একদম পরের বন্ধুরও কি সমস্যা একটু শুনে নেব। নমস্কার।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে রিনা সাসমাল বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা ম্যাডাম? আমার ডান পায়ে বিড়ালি পেছন দিকে হুম ঠিক পেছনের যে হাতটা ওর দুটা সাইডে একটু ফুলে গেছে। হুম হুম এগুলো মানে ব্যথা হয়, হুম যন্ত্রণা হয় মাঝে মাঝে। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন এর জন্য, না প্রথমবার এখানে ফোন করলেন? দেখিয়েছেন। দেখেছিলাম, হুম কিন্তু যে কিছুদিন আগে প্রথম যখন হয় যন্ত্রণা হতো মাঝে মাঝে, আর ব্যথাটা প্রচুর ছিল। হোমিওপ্যাথিক দেখিয়েছিলাম, হোমিওপ্যাথিকে কিছুটা বেশ কিছুদিন ভালো ছিলাম, হুম মাঝে মাঝে একটু ব্যথা করতো, কিন্তু রিসেন্ট আর মতো ওই ব্যথাটা আবার একটু বেশি হয়, আর যন্ত্রণাটা মাঝে মাঝে হয়। সেই হোমিওপ্যাথিক খাচ্ছি কিন্তু কমেনি। আচ্ছা বেশ। তো আপনি যে ওষুধটা খাচ্ছেন, কেন খাচ্ছেন? আপনার কি রোগ হয়েছে? আপনার যা সমস্যা আপনি বললেন আমি শুনলাম, কিন্তু আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন, আপনার ডাক্তারবাবু কি বলেছে? আপনার কি হয়েছে আপনার গোড়ালিতে? হাড় বেড়ে গেছে। হাড় বেড়ে গেছে। তো হাড় যদি বেড়ে যায়, সেটা কি আপনার ওষুধ খেয়ে তাহলে কমে যাবে হাড় বাড়াটা? কি মনে হয় আপনার, হাড় বাড়াটা কমে যাবে ওষুধ খেয়ে? বলছিলাম যে এটাকে অপারেশন করতে হবে, বলছে না অপারেশনের দরকার নেই, আচ্ছা হেলিং হবে। বেশ, দেখুন আপনি যেটা আপনার সমস্যা বললেন যে আপনার গোড়ালিতে হাড় বেড়ে যাচ্ছে, মানে আপনার ক্যালকেনিয়াল স্পুরের সমস্যা রয়েছে, সেখানে আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে আপনার তো হাড় যে আপনার বাড়ছে, আপনি তো আলাদা করে হাড় লাগাননি ওই জায়গাটায়, তো ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে জমা হয়ে হয়ে ওই জায়গাটার মধ্যে আপনার হাড়টা আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো সেটা আপনার, হ্যাঁ আমিও বলবো অপারেশন করার প্রয়োজন নেই, কিন্তু অপারেশন না করলে আপনি কি করবেন তাহলে? এক্সট্রা হাড়টার কি হবে? ওষুধ খেয়ে হাড় আপনার কমে যাবে? ওষুধ খাওয়ার পাশাপাশি আপনার যেটা প্রয়োজন রয়েছে, ওখানে আপনার একটু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। থেরাপি আমরা অবশ্যই, আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন কি থেরাপি হবে, কিরকম ভাবে হবে, আমরা সেটা আপনাকে গাইড করব। আপাতত আপনি যেটা করতে পারেন, যেটা করলে আপনি একটু হয়তো রিলিফ পাবেন, একটু আরাম পাবেন, আপনি একটু গরম জলের মধ্যে অনেকটা নুন দিয়ে পা দুটোকে একটু ডুবিয়ে রাখুন গোড়ালি পর্যন্ত। এটা সারাদিনে একবার এটা করুন। আর একটু আপনি যেটা করতে পারেন, একটু নুন দিয়ে একটা পোটলা তৈরি করুন, সেটা দিয়ে ওই জায়গাটা যেখানে ফুলে আছে, যেটা বেড়ে আছে আপনার হাড়, যে জায়গাটা যেখানে ব্যথা রয়েছে, সেখানে আপনি একটু চেপে চেপে একটু গরম সেক দিন। এই জিনিসটা আপনি আপাতত করুন। আর ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে তো কোনো লাভ নেই। আপনি এখন যে ওষুধটা খাচ্ছেন সেটা খেলে আপনার ব্যথাটা কম থাকছে, তারপর কিন্তু আবার আপনার সেম প্রবলেমটা হচ্ছে। তো এরকম ভাবে তো আপনি সারা জীবন চলতে পারবেন না, যে আপনি ব্যথা হচ্ছে ওষুধ খেলেন কমে গেল, তারপর আবার অ্যাজ ইট ইজ হয়ে গেল। তো তার একটা প্রপার ট্রিটমেন্টের আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। এই প্রপার ট্রিটমেন্টের জন্য আমি আপনাকে বলবো, মেদিনীপুর আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যে চেম্বারটা আপনার কাছাকাছি হবে, আপনার জন্য সুবিধা হবে, আপনি সেই চেম্বারে এসে দেখা করুন। যদি গোড়ালির এক্সরে করা থাকে, সেই এক্সরে রিপোর্ট সাথে নিয়ে আসবেন। এখন কি ট্রিটমেন্টটা আপনার চলছে তার সব প্রেসক্রিপশন রিপোর্টস সবকটা নিয়ে এসে একবার দেখা করবেন। কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে গাইড করব। একদম। তবে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, গাউটের সমস্যা নিয়ে আলোচনা করছি, কোথাও ম্যাডাম কিন্তু বললেন এটাও গোড়ালিতে একটা ব্যথা, যেটা সকালবেলা উঠে আমরা অনুভব করি, ধীরে ধীরে হাঁটা চলার মধ্যে দিয়ে কমে যায়, যেই কমে যায় আমরা সেই ভুলে যাই যে এটাকে নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। যাই হোক, পরের দিন সকালে আবার আমাদের মনে পড়ে যায়। কিন্তু এই হাড় বাড়া আর এই গাউটের সমস্যা, এই দুটো বিষয়কে পাশাপাশি একটু আলোচনা করার চেষ্টা করব, হাতে যদি সেভাবে সময় থাকে। তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি, মীরা মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? জি ম্যাম, আমার এই মানে আমি তো এই কদিন আগে টিউমারের অপারেশন হয়েছে, বুঝতে পারছেন? মানে 4-5 মাসের মতো হয়েছে। পেটে টিউমার হয়েছে, কোথায় বাদ দেওয়া হয়েছে। এখন মানে আমার এই সমস্যা হচ্ছে, আমার এই ইউরিক অ্যাসিডটা মানে পুরো হাই। মানে হাতের বুড়ো আঙুল, কেড়ে আঙুল সব ব্যথা, হাতের কনুইতে প্রচন্ড ব্যথা, ডান হাতে মানে হাত ঘোরাতে পারছি না। ডাক্তার একটা ওষুধ দিয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার কি মানে কন্ট্রোল, এটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, তো আপনাকে যে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ আমি তো আপনাকে ওষুধ দেইনি, উনি শুধু আপনাকে ওষুধ লিখে দিয়ে ছেড়ে দিল। আপনি কি খাবেন কি খাবেন না, কিভাবে থাকবেন কিছুই যদি না বলে, তাহলে সেটা আমি কেন আপনাকে আলাদা করে বলতে যাব?
তাই না? আমি তো ওষুধ মানে ডাক্তার বলেছি, ডাক্তার যে আমি রিপোর্ট করিয়েছিলাম সেই বলে একটা ওষুধ ওই মানে যে যার কাছে রিপোর্ট করিয়েছিলাম ওই লিখে দিয়েছিল, আমি ডাক্তারকে এখনো দেখাইনি। ও খাওয়া দাওয়ার কন্ট্রোল করতে বলেছিল, তো আমি সেটা আমি জানতে চেয়েছি ম্যামের কাছে যে খাওয়া দাওয়া কি রকম। প্রথমত দেখুন, আপনাকে বলবো যেটা আপনি করছেন, যে আপনি যেখান থেকে রিপোর্ট করলেন ওই রিপোর্টের দাদা আপনাকে বলে দিল এই ওষুধটা আপনি খান, আপনি ওই ওষুধটা খাচ্ছেন, এখন আপনি ফোন করে আমার থেকে জানতেছেন কি খাবেন কি খাবেন না। মানে আপনার ট্রিটমেন্টের আপনার দরকার নেই, আপনি ভাবছেন এই খাওয়া দাওয়া গুলো কমিয়ে দিলে আপনার ঠিক হয়ে যাবে। আপনি নিজেই বললেন আপনার ইউরিক অ্যাসিড প্রচন্ড হাই। প্রচন্ড হাই যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, আপনার কিন্তু আস্তে আস্তে কিডনির উপর চাপ পড়বে, আপনার কিডনিটাও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তো শুধুমাত্র ওই একটা যে কোনো একটা ওষুধ খেয়ে আর খাওয়া দাওয়ার মধ্যে আপনি রেস্ট্রিকশন করে আপনি এই প্রচন্ড হাই ইউরিক অ্যাসিড আমার মনে হচ্ছে না কমানোটা খুব সোজা ব্যাপার হবে। যদি কমে যায় খুব ভালো কথা। যাই হোক, খাওয়া দাওয়ার মধ্যে আপনি মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এই খাবারগুলো আপনি খাবেন না। আর আপনাকে আমি বলবো যে যেহেতু আপনার ইউরিক অ্যাসিডটা অনেকটা বেশি রয়েছে, হয়তো আজকে আপনি হালকাভাবে এই জিনিসটাকে নিচ্ছেন যে হ্যাঁ সামান্য বেড়ে আছে, আমি এই ওষুধটা খাবো, খাবারগুলোকে খাবো না, তাহলে আমার ঠিক হয়ে যাবে। যদি না হয়, যদি আপনার ওষুধে যদি আপনি ঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু এই যে আপনার অতিরিক্ত বেড়ে থাকা ইউরিক অ্যাসিড, এটা কিন্তু আস্তে আস্তে আপনার কিডনিটাকে ড্যামেজ করে দেবে। কিডনির যে ফাংশনটা, আপনার কিডনির যে কর্মক্ষমতা, সেটাকে কিন্তু কমিয়ে দেবে। আস্তে আস্তে আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকবে, হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকবে, তখন কিন্তু আপনি একটা সিকেডি পেশেন্ট হয়ে যাবেন, আপনার তারপর ডায়ালিসিস করতে হবে। তো এত গল্প যাতে আপনার সাথে না হয়, আমি আপনাকে বলবো যে অনেকদিন আপনি হয়তো রিপোর্ট করে ওষুধটা অনেকদিন খেয়েছেন, এবার আপনি আরেকবার রিপোর্ট করুন, রিপোর্ট করে দেখুন যে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটা কতটা কিরকম কি রয়েছে। তার সাথে খাওয়া দাওয়া যেগুলো বললাম সেগুলোকেও একটু আপনি এখন অ্যাভয়েড করুন খাওয়াটাকে। তারপর রিপোর্ট করুন, দেখুন আপনি কেমন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা রয়েছে বা আপনি কেমন রয়েছেন। যদি ভালো থাকে খুব ভালো কথা, আর যদি আপনি মনে করেন যে না একটু সঠিকভাবে আমার চিকিৎসার প্রয়োজন রয়েছে বা যাতে আমার কিডনিটা খারাপ না হয়, সেখান থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারি, যদি আপনি এই জিনিসটা চান, তাহলে আমি আপনাকে বলবো হাওড়ায় আমাদের 3খানা চেম্বার রয়েছে। যেটা আপনার সুবিধে, যেটা আপনার বাড়ির কাছাকাছি, যেদিন আপনার সুবিধে হচ্ছে, একটু হেল্পলাইনে যোগাযোগ করুন। যোগাযোগ করে আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করবেন, সাথে আপনার রিপোর্টটা নিয়ে আসবেন যে আপনার কতটা ইউরিক অ্যাসিড রয়েছে আর কি ওষুধ আপনি খাচ্ছেন। আমরা তারপর আপনাকে আরো গাইডলাইন্স দিতে পারবো যে আপনি কিভাবে থাকবেন বা কি করলে আপনার জন্য ভালো হবে, সবটাই আমরা আপনাকে বলবো। একদম। বাড়িতে যদি ছোটরা ভুল করে তাহলে বড়রা বকুনি দেয়, কিন্তু বড়রা যদি এরকম ভুল করে তখন তাদের কে শুধরে দেবে? অবশ্যই তার জন্য আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের বকুনি তো একটু খেতেই পারেন, কিন্তু সেটাকেও যদি আপনি কর্ণপাত না করেন, সেটাকে যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি বিরাট সমস্যায় পড়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার এই উদাসীন জীবনযাপন আপনাকে কোন দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র এনবিপিতে আসুন এটা বলার জন্য নয়, আপনাকে সচেতন করার জন্য, আপনাকে বোঝানোর জন্য যে আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো কতটা আপনার জন্য কাজ করছে এবং তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার সিমটম কি হতে পারে এবং তার ট্রিটমেন্ট কি হতে পারে, কিভাবে তাদের ভালো রাখবে, কি করবেন আপনি আর কি করবেন না আপনি, সবটা জানার জন্য, বোঝার জন্য অনুষ্ঠান দেখার প্রয়োজনীয়তা 100% রয়েছে। কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা তার থেকে বেশি রয়েছে, কারণ আপনার কাছে আপনার শরীরের থেকে মূল্যবান কিন্তু কিছু নেই। কারণ প্রত্যেকটি মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, আর ভালোবাসাটা উচিত। সে যদি নিজে না ভালো থাকে, সে কাউকে কিন্তু ভালো রাখতে পারবে না। তাই প্লিজ একটু ভালো থাকার চেষ্টা করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন। এই ইউরিক অ্যাসিড প্রচন্ড হাই এবং সেখানে যদি গাউটের সমস্যা আপনার চলে আসে, গাউটের প্রবলেমের থেকে গোড়ালি ব্যথা হয়। তবে ম্যাডাম সিমটমটা আপনি বুঝিয়ে দিয়েছেন প্রথমে, তাও এই যে গোড়ালিতে হাড় বাড়া আর গাউটের ব্যথা, এই দুটো কি আমরা একই কাছাকাছি বুঝবো নাকি দুটো একদম দু পথের আর কি বিষয়? না, অবশ্যই দুটো আলাদা। কারণ আপনার হাড় বাড়া যেটা ক্যালকেনিয়াল স্পুর, মেইনলি যেটা দেখা যায় আমাদের গোড়ালির পেছন দিকটার দিকে যে হাড় রয়েছে, সেই হাড়ের মধ্যে বৃদ্ধি পায়, হাড়টা বেড়ে যায়। আর যদি আপনার গাউটের সমস্যা হয়, সেটা মেইনলি আপনার এফেক্ট করবে আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল রয়েছে, যেটা বিগ টো আমরা যেটাকে বলি, সেখানে মেইনলি এফেক্ট করে। ওই জায়গায় আপনার ব্যথা হওয়া বা একটু ফুলে যাওয়া, একটু রেডনেস থাকা তার মধ্যে, এরকম ভাবে দুটোর সিমটমস টোটালি আলাদা আর দুটোর কারণও আলাদা। যেটা ক্যালকেনিয়াল স্পুর মানে হাড় বাড়ার কারণটা আমি যেটা
যেটা বললাম যে ক্যালসিয়াম অতিরিক্ত ডিপোজিশন হওয়ার জন্য, মানে আপনি যদি অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম, ধরুন আমরা যা প্রত্যেকদিন খাওয়া দাওয়া করি তার মধ্যে ক্যালসিয়ামের একটা ভাগ রয়েছে, এবার আপনি আলাদা করে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খাচ্ছেন, তো আপনার শরীরে সেটা এক্সট্রা হয়ে গেল, আপনার শরীরে সেটার দরকার নেই। তো এই এক্সট্রা ক্যালসিয়াম যেটা, সেটা গিয়ে আপনার ওই পায়ের গোড়ালির মধ্যে গিয়ে আপনার জমা হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার ক্যালকিনিয়াল স্পুরের উৎপত্তি। আর আপনি যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়ার সম্ভাবনা তৈরি হতে থাকে। ব্যথা দুটোতেই হবে, আর প্রচন্ড ব্যথাই হবে। ক্যালকিনিয়াল স্পুরে কি আপনি যখনই কোনো স্টেপ দেবেন তখনই আপনার সেই ব্যথাটা অনুভব হবে, খোঁচা লাগার মতো ব্যথা হবে, মানে একটা কোনো জায়গায় যদি আপনার পায়ে গিয়ে খোঁচা লাগে তাহলে সেরকম খোঁচা লাগার মতো আপনার ব্যথা হবে। আর ইউরিক অ্যাসিডে আপনার কিরকম থাকবে, ব্যথাটা আপনার কন্টিনিউ একটা পেইন থাকবে, হয়তো আপনি অনেকক্ষণ কোনো জায়গায় বসে আছেন, তারপর আপনি যখন উঠে কাজকর্ম করতে যাচ্ছেন বা উঠে দাঁড়াচ্ছেন, চলাফেরা করার চেষ্টা করছেন, তখন আপনার পায়ে ব্যথা থাকবে। আস্তে আস্তে আপনি 5 মিনিট 10 মিনিট হাঁটা চলার পর হয়তো ব্যথাটা আপনার সাবসাইড হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে আপনার ব্যথাটা শুরু হবে, দিন যত বাড়বে আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। তো এরকম ভাবে দুটো ডিফারেন্সিয়েট করা রয়েছে, আর অবশ্যই দুটো ট্রিটমেন্টের রাস্তাটাও কিন্তু আলাদা। একদম। তো ম্যাডামের থেকে অবশ্যই আমরা গাউটের বিষয় নিয়ে আলোচনা শুনবো, কিন্তু এই যে অনেকের মনে একটা প্রশ্ন আসে, হাড় বেড়ে গেল, আরে বাবা এটা তো বিশাল কঠিন একটা বিষয়, তাহলে এই হাড়টাকে কেটে বাদ দিয়ে দিলেই বোধহয় সমস্যার সমাধান। এনবিপি চিকিৎসকেরা কি ঠিক সেই দৃষ্টিভঙ্গিতেই বলছেন বা অ্যাডভাইস দিচ্ছেন? দেখুন, আপনার হাড় বেড়ে গেল, আপনি সেটাকে কেটে হয়তো বাদ দিয়ে দিলেন, আবার তো আপনার হাড় বাড়তে হবে, তাহলে আপনি কতবার সেটা কেটে কেটে বাদ দেবেন, কতটাই বা কাটবেন, তারপর তো কাটতে কাটতে দেখবেন আপনার হাড় তারপর আরো ছোট হয়ে যাচ্ছে। তো ওই কেটে বাদ দেওয়ার পক্ষপাতী তো আমরা একদমই নই, আমরা কখনো বলছি না যে আপনার সার্জারি করার প্রয়োজন বা সার্জারি করুন, সার্জারি করাটা আপনার একদম লাস্ট অপশন। এবার যদি আপনি মেডিকেশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে বা কিছু কিছু খাবার রেস্ট্রিকশনের মাধ্যমে যদি আপনি ভালো থাকতে পারেন তাহলে আপনি তো সেটাই চুজ করবেন, আমার যেটা মনে হয় সেটাই আপনি চুজ করবেন, কারণ কাটা ছেঁড়া করলে তো আপনার হয়ে গেল গল্প শেষ, তারপরে তো আর কিছু করার থাকবে না। তো সেটা অপশন আপনি একদম লাস্টে রাখুন, চেষ্টা করে দেখুন যে শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে আপনার এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে কিনা। একদম। তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট কতটা ভালো পাচ্ছি, এটাও একটা বড় প্রশ্ন। সেখানে ম্যাডামের থেকে জানতে চাইবো, গাউটের সমস্যা হোক বা আমার হাড় বৃদ্ধির সমস্যা হোক, চোখ বন্ধ করে এনবিপি তে আসতে পারি তো, বিশ্বাস নিয়ে আসতে পারি তো? আমার মনে হয় না এটার আলাদা করে আমাদের বলার কোনো প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেক দিন আমাদের এতগুলো চেম্বার চলছে, এতগুলো প্রোগ্রাম চলছে, প্রত্যেক মাসে মাসে আমরা চেষ্টা করছি নতুন একটা চেম্বার ওপেনিং করার। এগুলো করার কারণটা কি, পেশেন্টরা চাইছে যে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে আমরা চেম্বার করি, বা প্রত্যেকদিন আমাদের প্রত্যেকটা চেম্বারে প্রচুর পেশেন্টের ভিড় থাকে। তো অবশ্যই আমাদের মেডিসিন কথা বলে, ট্রিটমেন্ট আমাদের টাইম বাউন্ড ট্রিটমেন্ট, আর রিপোর্ট ভিত্তিক আমাদের ট্রিটমেন্ট, সবটা মিলিয়েই এই জায়গায় আমরা রয়েছি বলেই তো এতটা চাহিদা আমাদের বা এত দূর আমাদের ছুটে যাওয়া প্রত্যেকদিন। একদম। আর সে কারণে আপনিও কিন্তু যোগাযোগ করতে পারেন, ছুটতে আপনাকে কম হবে, কারণ কলকাতা থেকে চিকিৎসকেরা ছুটে যাচ্ছেন আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার শহরে বা আপনার গ্রামের কাছাকাছি, কিন্তু আপনাকে কিন্তু বাড়ি থেকে বের হয়ে 2 কদম এগিয়ে আসতেই হবে। চট করে বলে রাখবো যে যারা খড়গপুরের দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চেম্বার পাচ্ছেন, ম্যাডামকে আপনারা পেয়ে যাচ্ছেন, বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদেরও যদি আপনারা পান সেটা আপনারা ফোন করুন, জেনে নিন। প্রত্যেকটি চেম্বারের জন্য আমরা কিন্তু বলছি যে কোন চিকিৎসক যাচ্ছেন, যদি আপনার জানার ইচ্ছে থাকে আপনি জানতে পারেন, যদিও প্রত্যেকজন চিকিৎসকের ট্রিটমেন্টের পদ্ধতি কিন্তু একেবারে এক সেম। পাশাপাশি একটু বলে রাখবো, বহরমপুর এবং কৃষ্ণনগরের ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁ ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে আপনারা ডক্টর এস ঘোষালকে কিন্তু পাচ্ছেন, আগরতলায় ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, হেরিয়ায় ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই হলদিয়া এবং হলদিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি এবং কোচবিহার চেম্বারে অবশ্যই আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লির চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু অনেকদিন পর মালদা এবং রায়গঞ্জ চেম্বারে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তাই আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন যে বি শর্মাকে দেখাবো, তাহলে খুব তাড়াতাড়ি এখনই কিন্তু আপনাদের নাম লিখিয়ে নিতে হবে। গুয়াহাটি এবং ডিব্রুগড় চেম্বারে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এখানেই শেষ নয়, চেম্বার কিন্তু আরো রয়েছে।
যেরকম মধ্যমগ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম এনবিপি হেড অফিস, এখানে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন সপ্তাহে 2 দিন করে। ল্যান্সডাউনে সপ্তাহে আপনারা 3 দিনের মতন চেম্বার পেয়ে যাচ্ছেন। শোভাবাজারে চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে আপনারা চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। তার পাশাপাশি বলবো নতুন চেম্বারের কিন্তু সূচনা শুরু হচ্ছে, মানে এই জানুয়ারি নতুন বছরে পা দিলে নতুন চেম্বার আপনাদের জন্য দরজা খুলে যাচ্ছে। শ্যামপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 12ই জানুয়ারি কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। 19শে জানুয়ারি আপনাদের জন্য গঙ্গাসাগরে চেম্বার রয়েছে, আর 26শে জানুয়ারি ক্যানিং এ কিন্তু চেম্বার রয়েছে। নতুন চেম্বার, নতুন চিন্তা ভাবনার নতুন উদ্যোগ আপনাদের জন্য রয়েছে। তবে একটু ম্যাডামের থেকেই জানতে চাইবো যে এত চেম্বার, এত প্রেশার, প্রত্যেক দিন এত দিকে আপনাদের ছুটে যাওয়া, তারপর আবার 3টে চেম্বার একেবারে বছরের প্রথমের দিকেই, তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যাতে আপনারা আমাদের কাছে আসতে পারছেন না কোনো ব্যাপার নেই, আমরা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। কারণ প্রত্যেকটা জায়গা থেকে একটা আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে যে একটু কাছাকাছি চেম্বার হলে ভালো হয়, এতটা যেহেতু পেশেন্টরা ট্রাভেল করতে পারে না, তো তার জন্য সেটাই মাথায় রেখে আমাদের এরকম ছুটে যাওয়া। অলরেডি আমাদের এতগুলো চেম্বার, এখন আরো অনেক চেম্বার আমাদের নতুন নতুন করে হচ্ছে, মানে প্রত্যেক দিনে এখন ধরে রাখতে পারেন কলকাতার বাইরে আমাদের চেম্বার থাকছে। আর আরো এখন অনেক ডক্টরসরা বা অনেক লোকেরা আমাদের সাথে যুক্ত হতে চাইছে, তো সেখানেও আরো যাতে আরো বড় হতে পারে বা আরো যাতে আমাদের চেম্বার হতে পারে, সেটাই আমাদের এখন লক্ষ্য। যত দূর অব্দি করা যায়, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আগে চেম্বার ছিল, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়তো 2-3টে করে চেম্বার আমাদের হয়ে যাচ্ছে। সবটাই একটা রিকোয়েস্টের জন্য, যাতে পেশেন্টরা যাতে আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, যাতে পেশেন্টদের যাতে বেশি কষ্ট না করতে হয়। একদম। তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম গাউটের সমস্যা নিয়ে, পাশাপাশি দেখুন আপনাদের কারণে কিন্তু আলোচনা আমরা করে ফেলেছি যে যাদের পায়ে হাড় বৃদ্ধি হচ্ছে সেই সমস্যা নিয়ে। তো সব সমস্যার ট্রিটমেন্ট কিন্তু এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারে রয়েছে, শুধুমাত্র আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলেই কিন্তু আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে অনেকটা জানলাম ম্যাডাম, শুধুমাত্র এটা তার মানে জানবো বা এটা আমরা বুঝলাম যে বাইরে থেকে আমি ক্যালসিয়ামের একটা ওষুধ খাচ্ছি, তার মানে আমার ক্যালসিয়াম খুব ভালো হয়ে গেল, বা একটু ভিটামিন এর কিছু ওষুধ কেউ বললো, দোকানে গিয়ে বললো ম্যাডাম এই ভিটামিন ওষুধটা খান, আপনার জন্য খুব এটা কাজে লাগবে, এবং সেটা আমি খেতে শুরু করে দিলাম। নিজের ডাক্তারি করা বা ডাক্তার ছাড়া কারোর অ্যাডভাইস নেওয়াটা উচিত নয়। একদমই নয়। প্রথমত তো আমি বলবো যে এই যে সাপ্লিমেন্ট গুলো, সেটা মাল্টিভিটামিন হোক বা ক্যালসিয়ামের মেডিসিন হোক, সাপ্লিমেন্ট গুলোর মধ্যে ডিপেন্ডেন্ট হওয়ারই আপনার প্রয়োজন নেই। আপনি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকাটাকে সেরকম ভাবে সাজান যে প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব আপনার খাবারের থালার মধ্যেই থাকবে, তাহলে আপনার আলাদা করে এই সাপ্লিমেন্ট গুলো নেওয়ার প্রয়োজন হবে না। কারণ ক্যালসিয়াম মেডিসিন যারাই আপনারা খাচ্ছেন, একটা কথা জেনে রাখুন যে ওই মেডিসিনের 60-70% আপনার স্টুলের সাথেই বেরিয়ে যায়, 30-40% শুধুমাত্র আপনার বডি অ্যাবজর্ব করে। তার থেকে বেটার আপনি ক্যালসিয়াম রিচ যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খান, তাহলে সেটা আপনার শরীরে কাজেও লাগবে। সেম গোস ফর মিনারেলস বা আপনার যে ভিটামিনস গুলো রয়েছে, আপনি ভিটামিনের ট্যাবলেট না খেয়ে আপনি ভিটামিন রিচ যে ফ্রুটস রয়েছে বা সবজিগুলো রয়েছে সেগুলো আপনি খান, সেটা আপনার শরীরে আরো বেশি কাজে লাগবে, আর সেটা আপনার বডিতে কিন্তু কোনো ধরনের খারাপ এফেক্ট আপনার করবে না। তো এই সাপ্লিমেন্ট বা ট্যাবলেটস এগুলোর মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার ওই মেডিসিন খেয়ে ভালো হয়েছে বলে আমারও সেই মেডিসিনে ভালো হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। সঠিক পরামর্শ ছাড়া, মানে ডক্টরের সাথে কনসাল্ট করা ছাড়া এরকম কোনো ধরনের ট্রিটমেন্ট নিজের উপরে করতে যাবেন না। একদম। তো এই অ্যাডভাইস আমাদের এনবিপির তরফ থেকে, আমাদের সিএমওর তরফ থেকে বা আমাদের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসকের তরফ থেকে কিন্তু থাকবে। এবার আপনি মানছেন নাকি আপনি মানছেন না, এটা তো নির্ভর করছে আপনার চিন্তা ভাবনার উপরে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি দেবাশিস দে বলছি। কোথা থেকে বলছেন? দেবাশিস দে, দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার তলপেটে থেকে ব্যথাটা হয়। আচ্ছা, তলপেটে ব্যথা হয়, কোনো ডক্টর দেখিয়েছেন না প্রথম ম্যাডামকে ফোন করলেন? প্রথমে ফোন করেছি। প্রথম ফোন করলেন, ওকে। ব্যথাটা কি সব সময় হয় না খাবার খাওয়ার পরে হয় আপনার? না, প্রায় সময় হয়, খোঁচা খোঁচা ভাবটা থাকে। আচ্ছা, আপনার ইউরিনে কোনো সমস্যা? না, এই জন্য কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। কতদিন ধরে হচ্ছে এই ব্যথাটা আপনার? ব্যথাটা 1 মাস ধরে হচ্ছে।
1 মাস ধরে হচ্ছে। দেখুন আপনার তলপেটে যখন ব্যথা হচ্ছে তো সেটা আপনার কিন্তু ওখানে আমাদের ধরুন ইউরিনারি ব্লাডার রয়েছে বা আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, তো যে কোনো কারণে কিন্তু আপনার এই তলপেটের ব্যথাটা আপনার হতে পারে। সবচেয়ে ভালো হবে যদি আপনি আপনার পেটের একটা ছবি করাতে পারেন, একটা আলট্রাসাউন্ড ইউএসজি যদি করতে পারেন খুব ভালো হবে। এই সপ্তাহে খুব সম্ভবত আমাদের দুর্গাপুরে চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন। যদি রিপোর্টটা করতে পারেন সেই রিপোর্টটা করে একটু আপনি আমাদের চেম্বারে এসে দেখা করুন, তাহলে আমরা আরো ভালোভাবে আপনাকে গাইড করতে পারবো। আর আপাতত আপনাকে বলবো যে আপনি সারাদিন মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, পর্যাপ্ত পরিমাণ জল খাবেন, আর একটু ঈষদুষ্ণ গরম জল আপনি ওই সময়টায় খাবেন, সেটা আপনার জন্য একটু বেটার হতে পারে। হয়তো আপনার পেট ব্যথাটা একটু আপনার কম হতে পারে। আমার যেটা মনে হচ্ছে যে আপনার হয়তো কোনো ইউরিনারি ব্লাডারের কোনো সমস্যার জন্য, আপনার ইউরিন অবস্ট্রাকশনের জন্য আপনার হয়তো এই তলপেটের ব্যথাটা হচ্ছে। ভয়ের কোনো কারণ নেই, যেটাই সমস্যা হবে আমরা সেটাই আপনার দেখবো, আমরা চেষ্টা করবো সেটার সমাধান করার। তবে একটু যদি আপনি রিপোর্টটা করে আসতে পারেন খুব ভালো হয়। যদি রিপোর্ট না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি এসে একবার আমাদের চেম্বারে দেখা করবেন, তারপর নেক্সট কি করতে হবে কি না করতে হবে সবটা আমরা আপনাকে গাইড করব। একদম। অনেকেই একটা প্রশ্ন করে থাকে যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদে কি সব ধরনের রোগের সমস্যার সমাধান রয়েছে? তো ম্যাডামের থেকে আমি একটু খুব সংক্ষেপেই জানতে চাইবো যে এনবিপি তে কি কি রোগের সমস্যার সমাধান রয়েছে। এটা বন্ধুদের প্রশ্ন, যারা হয়তো নতুন নতুন আমাদের অনুষ্ঠান দেখেন তাদের একটা জানার বিষয় থাকে আর কি। দেখুন, প্রথমত সকলের একটাই ধারণা থাকে যে আয়ুর্বেদ মানে হয়তো ব্যথার জন্য ট্রিটমেন্ট হবে বা চুলের হবে বা স্কিনের হবে, কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে বা জানতে হবে যে এটা কিন্তু একটা এনশিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা। আগে কিন্তু এই সব আগে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাই কিন্তু চলতো। এই যে এখন যেগুলো আমরা মডার্ন ট্রিটমেন্ট যেগুলো করছি সেগুলো রিসেন্টলি, আর তার আগে তো আয়ুর্বেদ চিকিৎসাই হতো, সার্জারিও তখন আয়ুর্বেদের মতেই কিন্তু হতো। তো আয়ুর্বেদে প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে। আমরা যখন আয়ুর্বেদ নিয়ে আমরা পড়াশোনা করছি আমাদের গ্রাজুয়েশনের চরক সংহিতায় প্রত্যেকটা ডিজিজ নিয়ে বর্ণনা করা রয়েছে, প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে রয়েছে এখানে লেখা, যে সিমটমস কি হবে, তার কারণ কি, তার ট্রিটমেন্ট কি, পথ্য অপথ্য আহার বিহার প্রত্যেকটা জিনিস ডিটেল ভাবে লেখা আছে। অবশ্যই আয়ুর্বেদে প্রত্যেকটা ডিজিজেরই ট্রিটমেন্ট রয়েছে। আর এনবিপি মানেই আয়ুর্বেদ, তো অবশ্যই এনবিপি তেও তার ট্রিটমেন্ট, সবকটারই ট্রিটমেন্ট রয়েছে। শুধুমাত্র আমরা ব্যথা বা চুল বা স্কিন নিয়ে ডিল করি না, প্রত্যেকটা জিনিস স্টার্টিং ফ্রম আপনার চুল ওঠা থেকে শুরু করে আপনার পায়ের নখের প্যারানিকিয়ার প্রত্যেকটা ট্রিটমেন্টই আমাদের রয়েছে। আর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। কিছু হয়তো ওরাল মেডিকেশনের মাধ্যমে, কিছু হয়তো ওরাল মেডিকেশনের পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি বা ম্যাগনেট থেরাপি বা আমাদের যোগা, প্রত্যেকটা জিনিসই তার মধ্যে কিন্তু রয়েছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? মুক্তা মণ্ডল, দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলুন, কি সমস্যা? এই চুল উঠছে, চুলগুলো যতবার ছাড়াচ্ছি না অনেকগুলো করে চুল উঠছে মাথাতে। আচ্ছা, চুল ওঠার সমস্যা। বেশ, ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে কি? না না, ওইসব কিছু নেই, থাইরয়েড প্রেসার ওইসব কিছু নেই। টেস্ট করিয়েছেন থাইরয়েডের? না, সুগার প্রেসার ওগুলো কিছু নেই। থাইরয়েড সুগার নেই। আপনি কোনো টেস্ট করিয়েছেন না নিজেই বলছেন? না না, টেস্ট করেন, ওগুলো কিছু নেই। আচ্ছা, টেস্ট করিয়েছেন। বেশ, দেখুন আপনার চুল ওঠার কারণের পেছনে আপনার লিভারের সমস্যা হতে পারে, আপনার অ্যালার্জি লেভেল বেশি হতে পারে, বা আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে। কিছু কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে যেমন টাইফয়েড বা ক্যান্সার হলে কেমোথেরাপি, তো ওই সময়ও কিন্তু কিছু চুল পড়ার সমস্যা হয়। যদি এগুলো আপনার না হয়ে থাকে তাহলে হয় আপনার লিভারের সমস্যা রয়েছে, বা আপনার অ্যালার্জি লেভেল হাই, বা আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে। তো যদি আপনার রিসেন্ট কোনো রিপোর্ট না হয়ে থাকে আমি আপনাকে বলবো আপনি একটা আপনার লিভার ফাংশন টেস্ট করুন, এলএফটি, একটা অ্যালার্জির জন্য আইজি টেস্ট করান, থাইরয়েডটা একবার করিয়েই নিন, একবার টিএসএইচ আপনি রিপোর্টটা একটু করে নিন। আর দুর্গাপুর আমাদের এই সপ্তাহেই চেম্বার রয়েছে, এই টেস্টগুলো করে আপনি একটু আমাদের চেম্বারে এসে যদি একটু দেখা করতে পারেন তাহলে আমরা আপনাকে বলতে পারবো যে আপনার চুল পড়ার কারণটা কি। প্রত্যেকদিন যদি মোটামুটি 100টার মতো চুল পড়ে আপনার, সেটা নর্মাল, কিন্তু 100টার মতো চুল পড়লে অ্যাটলিস্ট 60-70 খানা চুল হয়তো আপনার রিগ্রোথ হবে। কিন্তু যদি আপনার এমন হচ্ছে চুল শুধু পড়ছে কিন্তু আপনার সেটা রিগ্রোথ হচ্ছে না, তাহলে কিন্তু আপনার প্রবলেম রয়েছে। আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়, তারপর তার সমাধানের কথা। আপনি শুধু শুধু কোনো একটা তেল বা একটা শ্যাম্পু ব্যবহার করলে আপনার চলবে না, আগে কারণ বুঝতে হবে, তারপর তার ট্রিটমেন্ট হবে। একদম। তো কারণ বুঝে ট্রিটমেন্ট হবে, এবং ট্রিটমেন্টের পর হাসি মুখটা কিন্তু আপনারই থাকবে। আর সেই হাসি মুখের খোঁজে কিন্তু এনবিপি চিকিৎসকরা প্রত্যেকদিন ছুটে যাচ্ছেন, শুধুমাত্র শহর কলকাতা বা হাওড়া নয়, প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি আনাচে কানাচে, এবং তার রেজাল্ট কি, মানুষ ভীষণ ভালো আছেন। সেই ভালো কিছু কথা একটু আমরা শুনবো, তারপর ফিরে আসবো আবারও আপনাদের জন্য অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনার নাম বলবেন?
আমার নাম প্রতিমা দিনদার। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? গেছিলাম। মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে হাঁটুর জন্য, একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার হাঁটু। হাঁটুর। হাঁটু আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতে বলা করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আধটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্মা নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা ছিল। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? আমি সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছি। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন? তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? বিলিনিয়া কোর্স। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি। মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে পারি আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কি করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন ঠিকই আছে, এখনো আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। মানুষ ভালো আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে, এবং এটা প্রমাণিত সত্য। আর এই প্রমাণিত সত্য বা প্রমাণটা দেখতে আমরা প্রত্যেকে ভীষণ পছন্দ করি। ডাক্তারবাবু বলছেন, বোঝাচ্ছেন, কিন্তু তারপরেও শুনতে পছন্দ করি কারা এসেছেন, তারা কতটা ভালো আছেন, তারা কতটা স্যাটিসফাই, তারা সত্যি কি বলছেন যে অন্যান্য সংস্থার ট্রিটমেন্ট আর এনবিপি ট্রিটমেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যখন এই কথাগুলো আমরা শুনি তখন সত্যি আমাদের ভালো লাগে। তাই আপনাদের দোষ দেওয়ার কিছু নেই। আমরা নিজেরাও প্রমাণ দেখতে পছন্দ করি, আপনারাও কিন্তু প্রমাণ দেখতে এবং শুনতে পছন্দ করেন। তবে আজকের অনুষ্ঠানে এই ধাপে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম থাকলে নতুনত্ব কিছু নাম, নতুনত্ব কিছু বিষয় নিয়ে চলে আসেন, যে বিষয়গুলো জানতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এবং জানা এবং বোঝার প্রয়োজনীয়তাটাও কিন্তু বৃদ্ধি পায়। আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পমফলিক্স। কি এই সমস্যা, কাদের হয় এই সমস্যা? আমি তো কোনোদিন সত্যি কথা বলতে নামই শুনিনি। তাহলে কি এই রোগ, সবটাই শুনবো ম্যাডামের কাছ থেকে। পমফলিক্স একটি স্কিন ডিসঅর্ডার। এটা আমাদের যে এক্সিমা রয়েছে তার একটা সাব ক্লাসিফিকেশন। পমফলিক্স এর মধ্যে বেসিক্যালি এই সমস্যাটা হাতে আর পায়ে, এই দুটো জায়গায় দেখা যায়। এই হাতের আপনার এই চেটোতে বা ওপরের অংশে, আঙুলের মাঝখানে, পায়েরও সেম হয়, নিচে বা ওপরের দিকেই বেশিরভাগ দেখা যায়।
তো এই পমফোলিক্স এর মধ্যে আপনার একদম খুব ছোট ছোট ব্লিস্টারের মতো সেখানে উৎপন্ন হয়, তার ভেতরে যেরকম জল জমা থাকে, মানে একটা ফুসকুড়ির মতো তার ভেতরে জল জল মতো হয়ে থাকে, এরকম ছোট ছোট ব্লিস্টারের মতো হবে আপনার, তার মধ্যে ইচিং হবে, চুলকাবে আপনার ওই জায়গাটায়, বা একটু চুলকে আপনার সেই জায়গাটা হয়তো রেডনেস বা লালও হয়ে যেতে পারে, তো সেটাকে পমফোলিক্স বলা হয়। আর এই সমস্যাটা কিন্তু এরকম নয় যে খুব এইজেড এর মধ্যে দেখা যায়, একদম বাচ্চা বয়সে এটা দেখা যায়, আর আপ টু আপনার একটা ইয়ঙ্গার অ্যাডাল্ট এজ অবধি কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। বাট এই সমস্যাটা মেইনলি যেখানে আপনার হয় সেটা হচ্ছে আপনার দুটো হাতে আর দুটো পায়ে, এই দুটো জায়গাতেই কিন্তু মেইনলি এই সমস্যাটা দেখা দেয়। এবার যেহেতু তার মধ্যে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, মানে ছোট ছোট ফুসকুড়ির মতো হচ্ছে, তার মধ্যে আবার একটু জল মতো আপনার জমে থাকছে, এবার আপনি যদি তার মধ্যে যদি আপনি ইচিং করেন, যদি চুলকে দেন, তাহলে সেই ব্লিস্টারটা ফেটে যাবে, ফেটে গেলে তার থেকে যে জলটা রয়েছে ভেতরে সেটাও বেরিয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু আপনার যে জায়গায় রয়েছে তার পাশে কিন্তু আবার সেটা আপনার একটা নতুন করে একটা ব্লিস্টার ফর্মেশন হতে পারে। আপনার যদি অতিরিক্ত পরিমাণ এগুলো যদি হয়, একটা দুটো আপনার এরকম ছোট ছোট ব্লিস্টার রয়েছে সেটা আপনার ম্যানেজেবল, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ যদি ব্লিস্টার ফর্মেশন হয়ে যায়, তারপর কিন্তু আপনার হাতের মধ্যে দেখবেন স্কিনটা আপনার হাতের ড্রাই হয়ে যাচ্ছে বা জ্বালা করছে, এরকম সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো প্রথমত আমরা যেটা বলি, স্কিনের যে কোনো সমস্যা হোক, নখ লাগানো বা হাত লাগানো একদমই কিন্তু চলবে না, কারণ আপনার নিজের নখের মধ্যেই কিন্তু পয়জন রয়েছে। পয়জন কিরকম, এই যে আপনার ইচিং হলো, আপনি সেটাকে চুলকে দিলেন, সেখান থেকে সেটা যদি ফেটে যায়, তার যে লিকুইডটা, যে জলটা যেটা বেরোবে, তার থেকে কিন্তু তার আশেপাশে আরো কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো তার জন্য একটু নিজেকে একটু সেফ রাখা দরকার। আর এটা মোটেও ছোঁয়াচে কোনো রোগ নয়, এরকম নয় যে একজনের হয়েছে তার থেকে আরেকজনের হবে, এরকম কোনো সমস্যাও নয়। আর যদি সঠিকভাবে তার চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটারও আপনার সমাধান হওয়ার জায়গা রয়েছে। তো ম্যাডাম, এটার কি কোনো কারণ রয়েছে, মানে কি কারণে হলো কিছু কি আমরা জানতে পারবো? প্রথমত দেখুন, স্কিনের যে কোনো সমস্যা, আপনার শরীরের যদি আপনার আইজি লেভেলের মাত্রা যদি বেশি থাকে, মানে অ্যালার্জির মাত্রা যদি বেশি থাকে, তাহলে আপনার স্কিনের সমস্যাগুলো আপনার মধ্যে আসতে পারে। এটা আপনার একটা অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ে, মানে আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে, অ্যালার্জির মাত্রা বেশি থাকে, তাহলে সেটা আপনার স্কিনের মধ্যে সেটা আপনার আসতে পারে। আর যেটা বললাম যে ছোঁয়াচে তো একদমই নয়, যে একজন থেকে আরেকজনে হচ্ছে সেরকম একদমই নয়। আর কিছু ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু আপনার এই পমফোলিক্স এর মতো সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। একদম। তবে পাশাপাশি আরো একটা কথা জিজ্ঞাসা করবো, যে আমাদের অনেক সময় বসন্তকাল, শীতের পর বসন্ত আসবে, আমাদের অনেকের বসন্ত হয়, পক্স হয়, তো পক্সও এরকম একটু ছোট ছোট একটু ফোলা ফোলা এবং তার মধ্যে জল জল ভাব থাকে, মানে এটা কি অনেকটা পক্সের মতনই দেখতে? পক্সের মতো নয়, কারণ পক্স আপনার প্রথমে এরকম নয় যে আপনার হাতে এটা আপনার শুরু হচ্ছে, আপনার সারা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। তার মধ্যে পক্সের মধ্যে এরকম জলের মতোই ব্লিস্টার হয়, কিন্তু সেটা হতে 2 দিন টাইম নেয়। আপনার শরীরের মধ্যে ধরুন ঘামাচির মতো আপনার কিছু এরকম আপনার দেখা দেবে, যে গুড়ি গুড়ি আপনার শরীরে ঘামাচির মতো হচ্ছে, আস্তে আস্তে কিন্তু সেটার মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হয়, আস্তে আস্তে তার মধ্যে আপনার জলটা জমা হয়। কিন্তু পমফোলিক্স প্রথমত যেটা আপনার সবচেয়ে বড় ক্লাসিফিকেশন, আপনি যেটা বুঝতে পারবেন যে এটা আপনার হাতে বা পায়েই হবে, এছাড়া আপনার সারা গায়ে আপনার এটা হবে না। বসন্ত আপনার পক্স, চিকেন পক্স যেটা, সেটা আপনার সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, আপনার মুখে হতে পারে, গলায় হতে পারে, যে কোনো জায়গায় আপনার হতে পারে। আর সেটা প্রথমত আপনার থাকবে ঘামাচির মতো চিকেন পক্সে, তারপর আস্তে আস্তে তার মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। কিন্তু পমফোলিক্স এর মধ্যে প্রথম থেকেই আপনার ব্লিস্টার যেটা থাকবে, তার মধ্যে জল জমা থাকবে, আর সেটা আপনার আঙ্গুলের মাঝখানে বা হাতের উপরে যে কোনো জায়গায় শুরু হতে পারে। একদম। তবে এই পক্সের ক্ষেত্রেও কি আমাদের যে কারণটা ম্যাডাম, সেটাও কি আমাদের এই শরীরের ইমিউনিটি পাওয়ার কম বা এরকম কোনো কারণেই হয়ে থাকে? না দেখুন, যেটা পক্স যেটা এখন তো অনেকটাই ইরাডিকেট করা হয়ে গেছে, কিন্তু চিকেন পক্স এর কিছু কিছু এখনো কেসেস দেখা দেয়। তো সেটা তো অবশ্যই একটা ভাইরাল ইনফেকশন। সেটা ধরুন যেরকম আমাদের ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেরকম রয়েছে, সেরকম ভাবেই চিকেন পক্সও একটা কিন্তু ভাইরাল ইনফেকশন। মানে যদি সেই ইনফেকশনটা আপনার মধ্যে আসে, তবে আপনার হবে, আপনার থেকে অন্য কারোরও কিন্তু হতে পারে। চিকেন পক্স আমরা সকলেই জানি যে পক্স হলে যার হচ্ছে তাকে একটু আলাদা করে রাখা, খাওয়া দাওয়া আলাদা করে দেওয়া, তার জামা কাপড় আলাদা করে রাখা, এরকম একটা কিন্তু ব্যাপার থাকে। তো সেটা কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়ায়। তো যদি এরকম পক্সের সমস্যা যদি কারোর হয়, তাহলে প্রথম থেকে একটু নিজেকে একটু কোয়ারেন্টাইন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমটা অন্যদের মধ্যে আসবে না, আর আপনার নিজের হিলিংও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। একদম। তবে পক্স অনেকটা বেশি ভয়ঙ্কর, কিন্তু পমফোলিক্স যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা এতটা ভয়ঙ্কর নয়, এটা একদমই ছোঁয়াচে না, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেবেন না। তবে এটাই যদি আপনি একদমই গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার হাতের স্কিনটা এবং পায়ের স্কিন গুলো দেখতে খুব বাজে লাগবে, ইচিং হবে, কুচকে যাবে, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। আমরা আসবো এই বিষয়ে আরেকটু আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার।
নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার এই হতো নিচে থেকে পায়ে কান্না পর্যন্ত মাথু পর্যন্ত দুই পায়ে ব্যথা। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন এখনো পর্যন্ত? না, ডক্টর দেখায়নি, কারণ ওই আয়ুর্বেদিক তেল পাওয়া যায় ডাক্তার অর্থ, ওই তেলটা দিয়ে মালিশ করছি। আচ্ছা, আপনার সমস্যাটা কতদিনের? এটা প্রায় বছরখানেক হচ্ছিল। আচ্ছা, বছর খানেক হচ্ছে। আপনি কোনো ডাক্তার দেখাননি, এমনিতে তেল কিনে আপনি তেল মালিশ করছেন, তাই তো? হ্যাঁ, তো হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন? এক্সরে করায়নি। করাননি। দেখুন, প্রথম কথা বলবো, যেটা আপনি বলছেন যে না আপনি একটা বাজার থেকে একটা তেল কিনে আপনি তেলটা মালিশ করছেন, তো শুধুমাত্র ওপরে ওপরে মালিশ করলে আপনার কি লাভটা হবে? আপনার যদি ভিতর থেকে আপনার সমস্যার সমাধানটা নাই হলো, তাহলে ওপরে তেল আপনি পুরো তেলের শিশি তার মধ্যে ফেলে দিন, কোনো লাভ হবে না সেখানে। তো তার জন্য আগে আপনাকে ভেতরে কি সমস্যাটা রয়েছে সেটা জানতে হবে, তার জন্য আপনাকে এক্সরে করতে হবে। আর 1 বছর হয়ে গেল আপনি এই সমস্যা নিয়ে আপনি ভুগছেন, কিন্তু আপনি হয়তো এতটা আপনি নিজেকে নিয়ে সিরিয়াসই নন। আস্তে আস্তে কিন্তু আপনি আর চলাফেরাই করতে পারবেন না, একদম বিছানায় শুয়ে পড়বেন, তখন তো আর কিছুই করার থাকবে না। তখন তো আপনি সারা গায়ে তেল মাখলেও আপনি উঠে দাঁড়াতে পারবেন না। তো একটুখানি বলবো যে একটু আপনি কষ্ট করে আপনার হাঁটুর দুটো এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করাবেন। বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন যে কোথায় আর কবে চেম্বার আমাদের রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, একটু ডিটেলস আপনি সেটা জেনে নিন। আর হাঁটুর এক্সরেটা আপনি অবশ্যই করবেন। এক্সরেটা করে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করুন। ওই যে তেল ফেল লাগাচ্ছেন সেগুলো এখন একটু বন্ধ রাখুন, এগুলো করে কোনো লাভ হবে না, কারণ আপনি বাইরে থেকে যেটা করছেন সেটা এক্সটার্নাল হয়ে যাচ্ছে। ইন্টারনাল যদি আপনি ভেতর থেকে যে জিনিসটাকে ঠিক নাই করতে পারেন, তাহলে আপনি বাইরে থেকে যতই তেল মেখে নিন কোনো লাভ হবে না। তো তার জন্য আপনার ওরাল মেডিকেশনের প্রয়োজন রয়েছে। এখন আপাতত আপনি হাঁটু ভাঁজ করে বসা বা সিঁড়ি ওঠানামা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি চলাফেরা করা, এগুলো আপনি এখন বন্ধ রাখুন। একটু গরম সেক দিন, যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু গরম সেক দিন, একটু আপনি আরাম পাবেন। তারপর একটু রিপোর্টটা করে একবার আমাদের চেম্বারে দেখা করুন। চট করে আরো একবার আমাদের বন্ধুদের জন্য জানিয়ে রাখবো, চেম্বার কিন্তু আমাদের প্রচুর রয়েছে এবং চেম্বারে দায়িত্ব করে আপনাকে কিন্তু পৌঁছাতে হবে, সহযোগিতা আপনাকে করবে অবশ্যই আমাদের অনুষ্ঠান। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। একেবারে আপনি কিভাবে বাড়ি থেকে চেম্বার অবধি পৌঁছবেন সব রকমের ভাবে কিন্তু আপনাকে সহযোগিতা করা হবে। খড়গপুরে আমাদের চেম্বার কিন্তু থাকে, ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন। বহরমপুর এবং কৃষ্ণনগরের চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যান ডক্টর এ হালদারকে। বনগাঁয় কিন্তু চেম্বার থাকে এবং ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন, কখনো ডক্টর এন ভট্টাচার্য, কখনো বি শর্মা। আপনারা বিভিন্ন চিকিৎসককে পাবেন, শুধুমাত্র আপনাকে ফোন করে জানতে হবে, যোগাযোগ কিন্তু করতে হবে। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন, আগরতলায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হেডিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন হালদারকে, মেচেদায় আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং হলদিয়া চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাচ্ছেন অবশ্যই শিলিগুড়ি এবং কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লিতে আমাদের কিন্তু চেম্বার থাকে এবং সেখানে ডক্টর বি শর্মা বা ডক্টর এ হালদারকে কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন। বাঁকুড়ায় আপনাদের জন্য চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বোলপুরে এবার কিন্তু আপনাদের জন্য চেম্বারে থাকছেন ডক্টর এস ভাদুরী। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং রায়গঞ্জেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর মালদা এবং রায়গঞ্জ চেম্বারে কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। তাই যারা এখনো নাম লেখাননি তারা চটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এনবিপির নিজস্ব নাম্বার অর্থাৎ হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু ফোন করতে হবে। তার পাশাপাশি বলবো গুয়াহাটি এবং ডিব্রুগড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুর এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, আপনারা ল্যান্স টাউনে পাচ্ছেন, আপনারা শোভাবাজারে চেম্বার পেয়ে যাচ্ছেন, আপনারা অবশ্যই খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালতিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। নতুন চেম্বারের কথা তো অবশ্যই আপনাদের জন্য বলতে হবে, জানুয়ারি মাসের একেবারে প্রথম থেকে অর্থাৎ নতুন বছর নতুন ভাবে আপনাদের জন্য সুযোগ কিন্তু রয়েছে। শ্যামপুর হাওড়ার বন্ধুদের জন্য চেম্বার কিন্তু ওপেনিং রয়েছে 12 জানুয়ারি, 19 জানুয়ারি গঙ্গাসাগরে কিন্তু চেম্বার রয়েছে এবং 26 জানুয়ারি ক্যানিং এ কিন্তু আপনাদের জন্য নতুন চেম্বারের উদ্বোধন রয়েছে এবং প্রত্যেকটা চেম্বারে কিন্তু প্রথম দিন অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরা এনবিপি এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের সমস্ত চেম্বার সম্পর্কে বললাম। হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9830235527 বা 37 আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন বলবেন। নমস্কার।
টিভির ভলিউম একদম জিরো করবেন আর বলুন কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শান্তিপুর থেকে রাজকুমার মন্ডল বলছি। হ্যাঁ বলুন রাজকুমার বাবু, কি সমস্যার জন্য ফোন করছেন? হ্যাঁ বলছি, আমার রাত্রিরে খেয়ে শোয়ার পরে পিঠটা যখন ব্যথা করে, টিভির ভলিউমটা জিরো করতে হবে। আমার পিঠে ব্যথা, মানে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে পিঠে ব্যথা করে, কামড়ায় বা ব্যথা করে। আচ্ছা, কোনো ডক্টর দেখাননি তো? ডক্টর দেখানো বলতে এই বিষয়ে দেখানো হয়নি। এই বিষয়ে দেখানো হয়নি, বেশ। তো ডক্টর যখন দেখাননি, আপনি নিশ্চয়ই কোনো রিপোর্টও করাননি আপনার ইসের জন্য, পিঠের জন্য? রিপোর্ট বলতে ম্যাডাম, আমি আমার মানে এর আগে একটা মানে কিডনি দেওয়া পাথর হয়েছিল। আচ্ছা, পাথর বিষয়ে আমি মানে আমাদের যে লোকাল ডাক্তার তাকে বলেছিলাম, মানে তোমার কিডনিতে পাথর থাকার জন্য এটা আর কি হচ্ছে। কিডনিতে পাথর থাকার জন্য আপনার পিঠে ব্যথা হচ্ছে? আমাদের লোকাল ডাক্তার সে বলছিল। আচ্ছা, ভালো কথা। তো কিডনির পাথরটা কি এখন বেরিয়েছে না কিডনিতেই রয়ে গেছে এখনো? কিডনিতে রয়ে গেছে বলতে ওটা আপনার চিকিৎসকের শরীর থেকে ওটা করা হয়েছে, অপারেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো আর পাথরটা নেই তাহলে আপনার? না না না। তো তাহলে কেন আপনার পিঠে ব্যথা হচ্ছে? এখন ওইটাই ভাবছি, ও করতে চালাইছে যে ওরা কিডনি তার পাথর আছে এর জন্য আর কি হচ্ছে। বেশ, তাহলে আর ভেবে তো আর কোনো লাভ নেই। দেখুন, আপনাকে বলেছে যে আপনার কিডনিতে পাথর আছে, এর জন্য আপনার পিঠে ব্যথা হচ্ছে। কিডনিতে পাথর থাকলে আপনার কোমরের সাইডে ব্যথা হতে পারে, সেটা আপনার রেডিয়েট করতে পারে, কিন্তু কোমরের মধ্যেই থাকবে। কোমর থেকে সেটা আপনার পিঠে যাবে না। এবার পিঠে যখন আপনার ব্যথা হচ্ছে, আপনার ডরসাল স্পাইন, পিঠের যে স্পাইনটা সেটাকে ডরসাল স্পাইন বলা হয়, ওই জায়গাটাকে, ওখানে আপনার হয়তো হাড়গুলো ক্ষয় পাচ্ছে বা হাড়গুলো আপনার প্রোট্রুটেড হয়ে যাচ্ছে। এবার কি সমস্যা রয়েছে এক্সরে না করলে কিন্তু সেটা বোঝা সম্ভব নয়। তো আপনি একটা আগে আপনার এক্সরে করান পিঠে। আপনি গিয়ে আপনার যেখানে এক্সরে করে সেখানে বলবেন যে ডরসাল স্পাইনের এক্সরে হবে বা পিঠের আমি একটা এক্সরে করবো, আপনি সেটা বলবেন। এক্সরেটা করলে ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনার হাড়ের কোনো সমস্যা রয়েছে কিনা। যদি হাড়ের কোনো সমস্যা না থাকে তাহলে সেখানে এমআরআই করলে আপনার নার্ভের সমস্যা রয়েছে কিনা সেটাও বোঝা যেতে পারবে। ঠিক আছে, তো একটুখানি আগে আপনার এক্সরেটা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি ঘাড় নিচু করে বা কোমর ঝুঁকে কোনো কাজ আপনি করবেন না। ভারী কোনো জিনিস আপনি একদমই তুলবেন না। চেষ্টা করুন একটু গরম জলে চান করার আর গায়ে একটু রোদ লাগানোর, এইটুকু আপনি আপাতত একটু করুন। আর একটু হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন যদি মনে করেন যে না, একটু এবার সঠিকভাবে চিকিৎসাটার প্রয়োজন রয়েছে। কারণ স্টোন তো বেরিয়ে গেছে, তারপর যদি ব্যথা থাকে তাহলে অবশ্যই সেটা স্টোনের ব্যথা নয়। তো একটু সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, সঠিক গাইডলাইনের আপনার প্রয়োজন রয়েছে। তো একটু আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। যে চেম্বারটা আপনার কাছাকাছি হচ্ছে আপনার বাড়ির, সেখানে আপনি এসে দেখা করতেই পারেন। তবে ভীষণ অবাক লাগছে যে সমস্যাটার জন্য আমাদের কিছুদিন মেডিসিন খেলে কিডনি থেকে স্টোন বেরিয়ে যাচ্ছে, পেশেন্টরা হাতে স্টোন নিয়ে দেখাচ্ছে, সেই সমস্যার জন্য আপনি অপারেশন করে ফেললেন। আমি একটু ম্যাডামের থেকে জানতে চাই, উনি তো অপারেশন করে ফেলেছেন, কিছু আর করার নেই, কিন্তু যারা কোনো কিডনি স্টোনে ভুগছেন তাদের কি সত্যি এরকম অপারেশনের কোনো প্রয়োজনীয়তা রয়েছে? কিডনি স্টোনের তো আপনার অপারেশন করার প্রয়োজন নেই, সেটা তো আর আলাদা করে বলবো না। আমি ইনফ্যাক্ট এটা বলবো যে আপনার গল ব্লাডার স্টোনের জন্য আপনার অপারেশন করার দরকার নেই, সেটা আপনার মেডিকেশনের মাধ্যমে কিন্তু ঠিক হতে পারে। আপনার যদি রেনাল স্টোন হয়, কিডনিতে যদি স্টোন হয়, সেটা আপনার বার হওয়ার একটা রাস্তা রয়েছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা ডিপেন্ড করে যে তার সাইজটা কতটা রয়েছে। ছোট সাইজের হলে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ জল খান আর কিছুটা মেডিকেশনের মাধ্যমে সেটা আপনার ইউরিনের থ্রু বেরিয়ে যাবে। যদি বড় আকারের হয় সেটা আপনার গোটা তো বেরোবে না, কারণ আপনার ইউরেথ্রায় এসে সেটা আটকে যাবে। তার জন্য আগে সেটাকে ভাঙতে হবে, আগে ব্রেক ডাউন করতে হবে স্টোনটাকে, তারপর সেটা কিন্তু আপনার ইউরিনের মাধ্যমেই বেরিয়ে আসবে। আর গল ব্লাডার স্টোন কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই, তাহলে সেটাকে কি করতে হবে, সেটাও এরকম ব্রেক ডাউন করতে হবে, তারপর সেটা আপনার বডিতেই অ্যাবজর্ব হয়ে যাবে। তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, শুধুমাত্র ওরাল মেডিকেশনের মাধ্যমে। একদম, মানে শুধুমাত্র মেডিসিন খেয়ে আপনি এতগুলো সমস্যার সমাধান করতে পারেন, তাহলে কেন কাটাচ্ছে না, কেন কোনো একটা অর্গানকে বাদ দিয়ে দেওয়া? খুব বোকামো কাজ না? তো একটু বুদ্ধিমানের মতন কাজ করুন এবং অবশ্যই যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।